আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমাদের সামনে দাঁড়িয়েছি ইংলিশ জিরো টু হিরো ফাউন্ডেশন কোর্সের ট্রেনার হিসেবে। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দিও। আজকে ইনশাল্লাহ আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব যে ইংরেজির দুর্বলতাকে কাটিয়ে কিভাবে সবল হওয়া যায় এবং ইংলিশ নিয়ে নিজের স্বপ্নকে নিজেদের কেরিয়ারে কিভাবে আমরা সফল হব এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। যেখান থেকে আমাদের লাইভটি দেখছো কাইন্ডলি দ্রুত করে কমেন্টে জানিয়ে দাও এবং যারা খুব অধীর আগ্রহে আমাদের এই ক্লাসের জন্য অপেক্ষমান, আমরা জানিয়ে দিচ্ছি আমাদের এই ফাউন্ডেশন কোর্স, এটার জন্য কোনো ক্লাস লেভেল লাগবে না। যাদের ফাউন্ডেশন ইংলিশ বেসিকে যাদের সমস্যা আছে প্রত্যেকের জন্যই আমাদের এই কোর্স। ক্লাস 6 থেকে আমরা আইডেন্টিফাই করি, ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত যাদেরই ইংলিশ ফাউন্ডেশনের সমস্যা আছে, বেসিকের দুর্বলতা আছে, আমরা সাজেস্ট করি তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ক্লাস। তো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। বিল্লাল হোসেন, মকতুল হোসেন, নূর মোহাম্মদ ভাই, আব্দুল মোহাইমিন মাহি, ওয়ালাইকুম আসসালাম। শুক্তারা জানিয়েছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মোহাম্মদ জাকারিয়া বলছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আর বিলম্ব করব না, এখনই আমরা ক্লাসে প্রবেশ করব। তো আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা যে বিষয়টি নিয়ে আগে কথা বলতে চাই, যে ইংলিশ শিখব, আমি একটা কিছু শিখব, কিন্তু এটা কেন শেখা দরকার, এটার বেনিফিশিয়াল অপরচুনিটি অ্যাডভান্টেজ আমার লাইফে কতটুকু আছে, এ বিষয়ে আমি কিছু জানবো না, এটা হতে পারে না। যে কোনো বিষয় শেখার আগে অবশ্যই আমাদেরকে ওই বিষয়টি কি, এটা আমার জীবনে কতটুকু প্রভাব ফেলবে, আমার ক্যারিয়ারে কতটুকু কাজে দিবে, এটা আমার জীবনে কতটুকু সুযোগ সুবিধা আনবে, এই বিষয়টা জানা থাকলে ওই বিষয়টা অর্জন করা, ওই বিষয়ে নিজেকে আগ্রহী হিসেবে গড়ে তোলা সহজ হয়। তো এই জন্য আমরা আজ আপনাদের জন্য আমরা ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে একটি ডকুমেন্টারি রেডি করেছি, যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার গুরুত্ব কী, কেন আমি ইংরেজি শিখব। আমরা সেই ক্লাস 6 থেকে ক্যারিয়ারে পর্যন্ত আমাদের এই ইংলিশ জার্নিটা মাস্টার্স পর্যন্ত আমাদেরকে, শুধু মাস্টার্সই নয়, যারা মাস্টার্স কমপ্লিট করে বিসিএস দিচ্ছেন, যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, যারা শিক্ষক নিবন্ধন ক্যান্ডিডেট যারা আছেন, প্রত্যেকেই যে ইংলিশ ফাউন্ডেশন বেসিকে প্রবলেম থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে আমরা প্রায় একটা জিনিসের সমস্যার সম্মুখীন হই, যে আমাদের যে কোশ্চেন থাকে আমরা ওই কোশ্চেনটা পড়ে বুঝতেও পারি না, যার কারণে অ্যান্সার আমার ভিতরে থাকা সত্ত্বেও আমি উত্তরটাকে জেনারেট করতে পারি না। তো সেজন্য আমাদের একটি উদ্যোগ বাংলাদেশে, যে কিভাবে দুর্বলদেরকে ইংরেজিতে সবল করা যায়, সেই লক্ষ্যে আমাদের এই কোর্স লঞ্চ করা হয়েছে। আমরা এই কোর্সটি সাজিয়েছি কিভাবে দুর্বলদেরকে অতি সহজেই ইংরেজির ভয়কে জয় করে আমরা ইংলিশকে কাভার করব আমাদের জীবনের ক্যারিয়ারে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের একাডেমিক লাইফে, আমাদের ক্যারিয়ারে।
যেন এটা একটা ভালো প্রভাব ফেলে, সেই জন্য আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি। তো আর বিলম্ব করছি না, যারা যুক্ত হয়েছেন অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করব প্রত্যেকে আমাদের সাথে কন্টিনিউ করবেন, শেষ অবধি ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আজকের এই এক ক্লাসে আপনাদেরকে ইংরেজি শেখার ভয়টাকে, ইংলিশের যে ভয় আমাদের ভিতরে কাজ করে, এই ভয়টা দূর করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা যারা অধীর আগ্রহে এই সমস্যায় ভুগছেন, আমি আশা করছি অবশ্যই এই সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আপনারা পাবেন। তার কারণ হলো দীর্ঘ 8 থেকে 9 বছর যাবৎ আমি এই বিষয়ে কাজ করছি। অসংখ্য দুর্বল স্টুডেন্ট আমাদের কাছে সবল হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন, ভালো জায়গায় আছেন, অনেকের কেরিয়ারে ভালো অপরচুনিটি দিয়েছে। তো আমরা আশা করছি আপনাদেরও সেই জিনিসটা হবে। তো আমি আর বিলম্ব না করে শুরু করছি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ? ইংলিশ শেখার গুরুত্ব। কেন আমি ইংলিশ শিখব? ইংলিশ শেখার আগে অবশ্যই আমাদেরকে জানা উচিত ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস নট আ সাবজেক্ট। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হয় যে ইংরেজি একটি সাবজেক্ট। যদিও এটা আমাদের কাছে সাবজেক্ট হিসাবে একাডেমিতে এসেছে, কিন্তু এটার মূল পরিচয় হলো ইংরেজি একটি ভাষা। শুধু ভাষাই নয়, গোটা বিশ্বে ইংরেজি হলো বিশ্বের 1 নম্বর ভাষা। প্রায় 100+ দেশে ইংরেজি ভাষাটা এখনও ব্যবহার হচ্ছে। বর্তমান আধুনিক এই পৃথিবীতে, মডার্ন পৃথিবীতে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে গেলে ইংরেজির প্রয়োজন হয় না। টেকনোলজি থেকে শুরু করে সমস্ত সেক্টরে, অফিস আদালত থেকে শুরু করে সমস্ত সেক্টরে আমাদেরকে ইংরেজির সম্মুখীন হতে হয়। তো সেজন্য এই সর্বদিক বিবেচনায় বলা যেতে পারে যে ইংরেজি ভাষার দিক থেকে যেমন 1 নম্বর, ঠিক তেমনই আমাকে একজন স্মার্ট নাগরিক, আমার কেরিয়ারকে স্মার্ট করার জন্য তার গুরুত্ব অপরিসীম। আমি অনেকগুলো কথা ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে এখানে বিশাল একটা ডকুমেন্টারি রেডি করেছি, PDF। এটা হয়তো ক্লাস শেষে আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনারা পড়ে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে একটু 2-1টি কথা বলি, আমরা মূল ক্লাসে চলে যাব। ইংরেজি শেখার উপকারিতা। ইংরেজি ভাষায় ব্যবহার বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মানুষের নিকট ইংরেজি ভাষা অল্প সময়েই খুব জনপ্রিয়তা লাভ করছে। আজকে আমরা জানব কেন ইংরেজি ভাষা শিখবেন এবং ইংরেজি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে উন্নত করে সে সম্পর্কে। ইংরেজি শেখার উপকারিতার মধ্যে 1 নম্বর হলো স্মার্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট। যা আপনি যদি খুব ভালো একটি ক্যারিয়ার বিল্ড আপের স্বপ্ন দেখেন, তাহলে ইংরেজি শেখা আপনার জন্য বাধ্যতামূলক, এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই। 2 নম্বর, উচ্চশিক্ষা গ্রহণে সুবিধা। ইংরেজি এমন একটি ভাষা, পৃথিবীতে আর কোনো ভাষা নেই যে ভাষা যাচাইয়ের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা লাভ করা যায়। আমরা যখন আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চাই, তখনই আমাদের ইংরেজির প্রয়োজন হয়। আমাদেরকে TOEFL দিতে হয়, না হয় ডুওলিঙ্গো দিতে হয়, না হয় PTE দিতে হয়, না হয় IELTS দিতে হয়। এটা ছাড়া, এই পরীক্ষাগুলোর স্কোর ছাড়া আমরা অ্যাপ্লিকেবলই হই না যে বিদেশে কোনো একটা ইউনিভার্সিটি আমরা আবেদন করার যোগ্যতা পর্যন্ত আমাদের হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা IELTS কিংবা TOEFL কিংবা ডুওলিঙ্গো কিংবা PTE এই সমস্ত পরীক্ষাগুলো স্কোর লাভ করতে না পারি। তাহলে বোঝা গেল, যদি কেউ বিদেশে তার ক্যারিয়ার করতে চায়, বিদেশে যে হায়ার এডুকেশন অ্যাচিভ করতে চায়, তাহলে ইংলিশ শিক্ষার বিকল্প আর কোনো কিছু তার নেই। 3 নম্বর, অর্থনৈতিক উপকারিতা। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে ইংরেজি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে আপনি খুব সহজেই আপনার ক্রেতা বা গ্রাহকদের অসুবিধা বুঝতে পারবেন, সেটার মাধ্যমে সেটার সমাধান করে দিতে পারবেন। শুধু তাই নয়, যখন আপনার ব্যবসা নিজের দেশকে ছাড়িয়ে বাহিরে যাবে, কিংবা আপনি যদি একজন ইম্পোর্টার হন, কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানির যদি কোনো একজন এমপ্লয়ি হন, সেই ক্ষেত্রেও ইংরেজি আপনাকে ভালো একটা বেটার অপরচুনিটি এনে দিবে। 4 নম্বর, বিভিন্ন দেশে খুব সহজে ভ্রমণ।
যখন আপনি বহির্বিশ্বে ভ্রমণ করবেন, অন্য ওই দেশের, যে দেশে আপনি ভ্রমণ করছেন ওই দেশের ভাষা জানা আপনার প্রয়োজন নেই। যদি ইংরেজিটা আপনার মধ্যে থাকে, দ্যাটস এনাফ। এটা দিয়ে আপনি আপনার ভাষা চালিয়ে যেতে পারবেন। অনলাইন ক্যারিয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, অনলাইন ক্যারিয়ার। যে বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে কেউ চাকরি করতে না চাইলে তার জন্য খোলা আছে অনলাইন মার্কেট প্লেস। আপনি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন তাহলে ভাষাগত দক্ষতা দিয়ে অনলাইনে নিজের অবস্থান আর দৃঢ় করতে পারবেন। বর্তমানে তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় পেশা হয়েও দাঁড়িয়েছে। ফ্রিল্যান্সিংকে বলা হয়ে থাকে স্বাধীন পেশা। ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সাধারণত ঘরে বসে ফ্রিল্যান্সিং করা হয়ে থাকে। আপনার যদি আইটি বিষয়ে কোনো দক্ষতা থাকে তাহলে সেটা আপনি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যে সেখানে গেলে আমাদেরকে বাহিরের কান্ট্রির লোকদের সাথে কাজ করতে হয়। তখন তাদের সাথে কমিউনিকেশন করতে গেলে আমাদের ইংরেজির প্রয়োজন হয়। কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে আমাদের দেশের অনেক তরুণ তরুণী নিজের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনলাইন ক্যারিয়ার করতে ব্যর্থ হন। ইংরেজি শেখার আরও বেশ কিছু সুবিধা। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবেন, নিজেকে সবার সামনে আরও বেশি স্মার্ট হিসাবে উপস্থাপন করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় সদ্ব্যবহার করতে পারবেন, ক্যারিয়ারে খুব দ্রুত প্রমোশন পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন, বন্ধু মহলে নিজের আলাদা এবং গ্রহণযোগ্য একটি অবস্থান গড়ে তুলতে পারবেন। ইংরেজি কিভাবে শিখবেন? ইংরেজি শেখার এত গুরুত্ব জানার পর অবশ্যই আপনার মনে হচ্ছে এটি শিখে রাখা জরুরি, তাই নয় কি? আপনি যদি ইংরেজি শিখতে খুব বেশি পরিকর হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমাদের কোর্সটিতে রয়েছে ইংরেজি শেখার সকল উপকরণ, যা দিয়ে আপনি দক্ষতার সাথে প্রায়োগিক ইংরেজি শিখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো যারা একাডেমিক স্টুডেন্ট তাদের জন্য বিশাল একটা সুখবর যে তারা তাদের যে সিলেবাস নিয়ে টেনশন ফিল করেন বা ইংরেজি পরীক্ষা আসলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, ইংরেজির এই ভীতির কারণে ইংরেজি পড়তেও বিরক্ত লাগে, বোরিং ফিল হয়, ইংরেজি দেখলেই একটা ভীতি কাজ করে, তাদের জন্য সুখবর হলো আমাদের এই কোর্সের পরে তাদের সিলেবাস একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। বিসিএস থেকে শুরু করে বিসিএস, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন সহ যত পরীক্ষা বাংলাদেশে হয় আমরা চ্যালেঞ্জ করতে পারি। আমাদের এই কোর্সের মাধ্যমে প্রত্যেকের এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের এই কোর্সের মধ্যেই আমাদের প্রতিটা স্টুডেন্টদেরকে দিয়ে বিসিএস, তারপর পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা, তারপরে চাকরির পরীক্ষা, নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা বলে থাকি যে ইংরেজির ভয় আমরা করব জয়, প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। আমরা ইংরেজি শিখতে গেলেই যে সমস্যাটার সম্মুখীন হই, যা আমরা যারা একাডেমিতে পড়েছি কিংবা এখনও রানিং আছি, আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো আমরা যখন কোনো টিচারের শরণাপন্ন হই ইংলিশ শেখার জন্য, তখন টিচাররা আমাদেরকে প্রথমেই একটা বিষয়ে অবগত করেন যে ইংরেজি গ্রামারের প্রাণ হলো টেন্স, সেজন্য ইংলিশ শিখতে হলে আগে আমাদেরকে টেন্স শিখতে হবে। না, এটা একটা ভুল কনসেপ্ট। আমরা বলি টেন্স আগে না সেন্স আগে। অবশ্যই সেন্স আগে। আমাকে যদি কেউ বলে যে ফ্যানটি নষ্ট, তার ইংরেজি কি? যদি আমি টেন্সকে মাথায় রেখে ফ্যানটি নষ্ট এই শব্দটার, এই বাক্যটার ইংরেজি করতে যাই, তাহলে আমার ঘাম জড়াতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেকগুলো স্ট্রাকচার মুখস্থ করার পরে আমি ফ্যানটি নষ্ট এটাকে ইংরেজি করতে পারবো। যদি আমি টেন্সকে বাদ দিয়ে আমি আমার সেন্সকে জাগ্রত করি, আমি অনায়াসে বলে দিতে পারবো ফ্যানটি নষ্ট, দ্য ফ্যান ইজ নট ওকে, দ্যাটস এনাফ। যদি আমি টেন্সে চিন্তা করি তাহলে আমাকে চিন্তা করতে হবে ফ্যানটি নষ্ট, এটা একটা প্যাসিভ বাক্য। তারপরে শুধু প্যাসিভই নয়, এটা একটা ইনডিফিনিট টেন্স। সেখানে আবার আমাকে শেখা লাগবে
ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ প্লাস প্যাসিভের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ। তারপরে তার প্যাসিভ হলো সাবজেক্ট প্লাস অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে এমিজার প্লাস ভার্ব ভিএনজি, এটা সেটা নানান কিছু। কিন্তু আমার এত দূর চিন্তা করার সময়টা কোথায়? এত স্ট্রাকচার মুখস্থ করে ইংরেজি বলা কিংবা লেখার কিংবা ইংলিশে অ্যান্সার করার এত সময় তো আমাদের নেই। আমাকে প্রতিটা জায়গায় ইনস্ট্যান্ট আমার মাথা কাজ করতে হবে। এখন আমি যদি স্ট্রাকচার নিয়ে পড়ে থাকি, কতটা স্ট্রাকচার আমি ক্যাপচার করার ক্যাপাবিলিটি আমার আছে, ক্যাপাসিটি আমার আছে, কতটা স্ট্রাকচার। আমি যদি এখন কোনো একটা লোক যদি রানী ভিক্টোরিয়া কিংবা এলিজাবেথ যদি আমার কাছে এসে বলে যে আমি বাংলা শিখতে চাই, আমাকে বাংলা শিখান, আমি যদি তাকে সাজেস্ট করি যে বলেন কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, সম্পাদন কারক, 6 প্রকার কারক আমি শিখালাম, তারপর কারকের বিভক্তি শিখালাম, তারপরে শিখেন সমাজ 6 প্রকার, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহিব্রীহি সমাস, এইভাবে আমি তাকে 6 প্রকার সমাস শিখালাম। তারপরে বললাম যে সমাস চেনার সহজ উপায়, বেশবাক্যে থাকলেও দ্বন্দ্ব নাম তার, দ্বিগু সমাস পাওয়া যাবে থাকলে সমাহার, তৎপুরুষ সমাস হয় বিভক্তি বাদ দিয়ে, যে সে যিনি তিনি হয় কর্মধারায়। তো আমি যদি এখন এইভাবে তাকে বাংলা গ্রামারের প্রতিটা টপিক যদি তাকে শিখাই, আপনারাই বলেন যে রানী এলিজাবেথ কিংবা রানী ভিক্টোরিয়া কিংবা কোনো একটা ইংরেজ লোক সে আমার কাছে বাংলা ভাষা শিখবে নাকি আমার থেকে সে পলায়ন করবে? তো এইভাবে গ্রামার আর্টিকেল স্ট্রাকচার দিয়ে যেমনিভাবে বাংলা ভাষা শেখা যায় না, ঠিক তেমনইভাবে ইংরেজির এই স্ট্রাকচার দিয়ে ইংলিশ শেখা যায় না। এটা আমার বাস্তবতা থেকে আমার একটা অভিজ্ঞতা। আমি নিজেও এটা ফেস করেছি যে ইংলিশ শিখতে গেলেই অনেকগুলো স্ট্রাকচারের সমাহার, এক রাইট ফর্ম ভার্ব শিখতে গেলে অনেক স্ট্রাকচার, চেঞ্জিং সেন্টেন্সে গেলে 50-60টা স্ট্রাকচার আমাকে মুখস্থ করতে হবে, রাইট ফর্ম ভার্বে গেলে স্ট্রাকচার মুখস্থ করতে হবে, ন্যারেশনে গেলে স্ট্রাকচার মুখস্থ করতে হবে। আমাদের বাংলাদেশের রাইটারদের লিখনীতে যে কী পরিমাণে স্ট্রাকচার তারা ক্রিয়েট করেছে আল্লাহু আলাম। কিন্তু ইংলিশ রাইটারদের বইগুলো যদি আপনারা ঘাটাঘাটি করেন দেখবেন যে এত স্ট্রাকচার তাদের বইয়ে নেই। যার কারণে আমরা আমাদের কোর্সে একটা বইকে সাজেস্ট করি, রেইমন্ড মার্ফির লেখা এসেনশিয়াল গ্রামার নিউজ। এই বইটা যদি কারো হাতে থাকে কিংবা এই বইটা অনলাইনে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস PDF পাওয়া যায়, এই বইটাতে গেলে দেখা যাবে যে ইংরেজি গোটা বিশ্বে সবচেয়ে বেশি বিকৃত বই হলো এটা। অথচ আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এই বইটাকে চিনেও না। যে পরিমাণে লেকচার ফাতা আরাফার গাইডগুলো বিক্রি হয়। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না, আমরা এতটুকুই বোঝাতে চাচ্ছি যে ইংরেজি স্ট্রাকচার দিয়ে ইংরেজি শেখা যায় না। এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইংলিশ শিখব বাংলা দিয়ে, ইংরেজি শিখব বাংলা দিয়ে, নো স্ট্রাকচার নো হেজিটেশন আমাদের স্লোগান, নো স্ট্রাকচার নো হেজিটেশন। স্ট্রাকচার শিখবো না, কোনো হেজিটেশনে ভুগবো না। এই চিন্তাটাকে বাদ দিয়ে আমাদেরকে আসতে হবে ইংরেজির ভয়, ইংরেজির ভয় আমরা করব জয়। এই জন্য আমরা লিখে দিয়েছি ইংরেজির ভয় আমরা করব জয়। যারা ভয় পায় ইংরেজিকে, আমরা আছি তাদের পাশে। দুর্বলদের মজবুত ভিত্তি তৈরি করতে আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা বলি যে প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। নো স্ট্রাকচার নো হেজিটেশন। আমরা যদি একটু উদাহরণ দেই যে কোনো স্ট্রাকচার ছাড়াই আমরা ইংরেজি করতে পারি। একটা উদাহরণের মধ্যে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। তোমরা অনেকে হয়তো এই ওয়ার্ডটাকে চিনো, হার্ডলি। যাদের এই ওয়ার্ডটার অর্থ জানা আছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। হার্ডলি শব্দের বাংলা অর্থটা কি? হার্ড শব্দের অর্থ কঠিন। এই শব্দটা আমাদের খুব পরিচিত, কিন্তু হার্ডলি শব্দের অর্থ কি
যাদের জানা আছে একটু দয়া করে কমেন্টে লিখে জানাও দেখি। হার্ডলি শব্দের অর্থ সুপ্তারা, স্যার আমার পাশে থাকুন, আমার ভয় লাগে। না, ভয়ের কোনো কারণ নেই। আমরা বলি আমার কাছে ইংলিশ শিখতে হলে যে যোগ্যতা এতটুকু লাগবে, যদি কেউ আই লাভ ইউ বলতে পারে, আই লাভ ইউ যদি কেউ বলতে পারে, আমরা বলি তার ইংরেজি শেখার যোগ্যতা আছে, সে ইংরেজি শিখতে পারবে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এটা আমার চ্যালেঞ্জ। আই লাভ ইউ যে বলতে পারে সে ইংরেজি শিখতে পারবে ইনশাআল্লাহ, এটা আমার চ্যালেঞ্জ। মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ অনেকেই লিখেছেন, সাফায়াত হুসাইন লিখেছেন, সুবর্ণ আক্তার লিখেছেন, রাজিয়া ইসলাম লিখেছেন হার্ডলি মানে কঠিনভাবে। এই যে আমাদের শুরু হয়েছে যে আমরা কতটুকু ভুলের মধ্যে আছি। যারা এখানে একাডেমিক স্টুডেন্ট আছো তোমাদের অবশ্যই জানা আছে আমাদের 9, 10-এ ট্যাগ কোশ্চেন নামে একটা টপিক আছে। ওই ট্যাগ কোশ্চেনে গেলে আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের যেই ট্যাগ যে অ্যান্সারটা, যে বাক্যের স্টেটমেন্ট যদি হাবোধক হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনটা হাবোধক হয়। সেই জায়গায় আমরা পড়েছি স্ট্রাকচারে হার্ডলি, রিয়ারলি, স্কার্টসলি, সেলডম, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলোর ট্যাগ কোশ্চেন হয় পজিটিভ। কিন্তু কখনো কি মাথায় এই জিনিসটা এসেছে যে হার্ডলি শব্দটা নেগেটিভ কিভাবে হলো? যেহেতু আমার মাথায় কাজ করে হার্ডলি মানে, যেহেতু আমরা চিন্তা করি যে হার্ডলি মানে কি কঠিনভাবে, তাহলে এটা নেগেটিভ কিভাবে হলো? চলো আমরা এটা দিয়ে আজকে ইংরেজি শেখা শুরু করি। তো হার্ডলি শব্দের অর্থ আমরা দেখি আসলে কি কঠিনভাবে নাকি অন্য কিছু হবে। আচ্ছা, তো আমি যদি কাউকে বলি যাকে আমি প্রতিনিয়ত আই লাভ ইউ বলি, ওই লোকটাকে যদি আমি গিয়ে আজকে বলি যে আই হার্ডলি লাভ ইউ, এখন ওই লোকটার মাথায় যদি এই জিনিসটা যদি সে চিন্তা করে যে হার্ডলি মানে কঠিনভাবে, তাহলে ওই লোকের ইমোশনটা বা তার এক্সপ্রেশন কেমন হবে, তার অনুভূতিটা কেমন হবে? যে জানে যে হার্ডলি মানে কঠিনভাবে, সে কি ফিল করবে? আই হার্ডলি লাভ ইউ, তার ফিলিংসটা কেমন হবে? যদি এমন হয় যে একটা লোক 6 মাস 7 মাস ধরে আমার পিছনে লেগে আছে শুধু এই উত্তরটা নেওয়ার জন্য আই লাভ ইউ, 6 মাস পরে যদি আমি তাকে এই রেসপন্সটা করি যে আই হার্ডলি লাভ ইউ, তাহলে তার হার্টবিটের অবস্থা কেমন হবে? তার ফিলিংসটা কেমন হবে? যদি তার মাথার মধ্যে হার্ডলি শব্দের অর্থ যদি সে তার মাথার মধ্যে থাকে যে কঠিনভাবে, তাহলে সে কি মনে করবে এটাকে? কিন্তু মজার ব্যাপার হলো হার্ডলি মানি কঠিনভাবে না, হার্ডলি মানি হলো খুব একটা না। সবচেয়ে মজার ব্যাপার হলো হার্ডলি শব্দের বাংলা অর্থ হলো খুব একটা না। তাহলে এখন বলো দেখি, সবাই কমেন্টে জানিয়ে দাও আই হার্ডলি লাভ ইউ বাংলাটা কি হবে? আমি তোমাকে খুব একটা ভালোবাসি না। তাহলে এখন অর্থটা কি দাঁড়ালো? যখন ওই লোকটাই পরবর্তীতে জানতে পারলো যে আই হার্ডলি লাভ ইউ মানে খুব একটা না, তখন তার ফিলিংস কেমন হবে? তো আই হার্ডলি অর্থ যদি খুব একটা না হয়, খুব একটা না, তাহলে আই হার্ডলি লাভ মানে আমি খুব একটা ভালোবাসি না ইউ তোমাকে। তাহলে আই হার্ডলি ইট বাংলা কি হবে? আমি খুব একটা খাই না। তাহলে আমি খুব একটা যাই না, আই হার্ডলি গো। আমি খুব একটা লিখি না। একজন স্টুডেন্ট আমাকে এসে পড়া দিল, লেখা দিল, হাতের লেখা দিল। আমি বললাম এই তোমার লেখার এমন বাজে অবস্থা কেন, তোমার লেখা তো খারাপ কেন? সে বলতেছে স্যার আই হার্ডলি রাইট, আমি খুব একটা লিখি না। আই হার্ডলি রাইট, আমি খুব একটা লিখি না। আমি কাউকে খাবারের জন্য ডাকলাম রাতে, এই চলো ভাত খাবো, সে আমাকে বলতেছে আই হার্ডলি ইট রাইস অ্যাট নাইট। আই হার্ডলি ইট, আমি খাই না রাইস ভাত অ্যাট নাইট, রাতে। আমি রাতে খুব একটা ভাত খাই না। আই হার্ডলি ড্রাইভ, আমি খুব একটা ড্রাইভ করি না। আই হার্ডলি সুইম, আমি খুব একটা সাঁতার কাটি না।
আমি আমার ফ্রেন্ডসকে ইনভাইট করলাম যে চলো ক্রিকেট খেলি, আই হার্ডলি প্লে, আমি খুব একটা খেলি না। আই হার্ডলি বল, আমি খুব একটা বল করি না। এইভাবে এখন যদি আমি তোমাদেরকে এই জায়গায় কিছু ওয়ার্ড লিস্টিং করে দেই, কিছু ভার্ব ওয়ার্ড লিস্টিং করে দেই, এখন কি তোমরা এটা দিয়ে বাক্য বলতে পারবা? বাক্য বানাতে পারবা? এখন কি কারো সমস্যা হবে? আমার কি এখানে দরকার আছে শিখার যে এটা সাবজেক্ট, ওইটা এটা জানার দরকার আছে? আমি এটাকে শুধু জাস্ট কপি করব। আই হার্ডলি মানে খুব একটা না, তাহলে আই হার্ডলি রাইট, আমি খুব একটা লিখি না। আই হার্ডলি রিড, আমি খুব একটা পড়ি না। আই হার্ডলি ইট, আমি খুব একটা খাই না। আই হার্ডলি গো, আমি খুব একটা যাই না। আই হার্ডলি কাম, আমি খুব একটা আসি না। আই হার্ডলি লাইক, আমি খুব একটা পছন্দ করি না। কত পরিমাণে বাক্য বলা যাবে এটা দিয়ে এখন? তো এটার জন্য কি আমার জানা দরকার আছে এটা কোন টেন্সে আছে, ইনডিফিনাইট টেন্স নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? আমি তো ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি স্ট্রাকচার জানি না, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আমি তো এটা জানি না ওইটা জানি না। কিচ্ছু জানা দরকার নেই, কোনো একটা স্ট্রাকচার জানা দরকার নেই। আমাদের শুধু জানা দরকার, আগেই বলেছি, নো স্ট্রাকচার নো হেজিটেশন। আমরা শুধু এতটুকুই বুঝবো যে স্ট্রাকচার ছাড়া কীভাবে ইংরেজি শেখা যায়, আমরা এটাকে ফোকাস করব। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা দেখব যে স্ট্রাকচার ছাড়া ইংরেজি শেখা যায় কিনা। আমি আরও একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ফিল লাইক, আমরা অনেকেই এই দুইটা ওয়ার্ডকে চিনি। ফিল অর্থ অনুভব করা, লাইক অর্থ পছন্দ করা, আমরা অনেকেই এই দুইটা ওয়ার্ডকে চিনি। কিন্তু যখন ফিল লাইক এই দুইটা ওয়ার্ড যখন একসাথে আসবে তখন এটা একটা ফ্রেজাল ওয়ার্ড হয়ে যাবে। ফ্রেজাল ওয়ার্ড, অনেকের হয়তো এই ওয়ার্ডটা নতুন মনে হতে পারে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কোনো সমস্যা নেই, জাস্ট একটু শুনে রাখো, এটা বোঝানোর দরকার নেই। ফিল লাইক একটা ফ্রেজাল ওয়ার্ড, এটা ফ্রেজাল ওয়ার্ড কি জানানোর দরকার নেই। যদি এতটুকু বুঝো ফিল লাইক মানে কি, ফিল লাইক মানে হলো কোনো কাজ করতে ইচ্ছে করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে, এই অর্থে ফিল লাইক ব্যবহার করা হয়। যেমন আমার খেতে ইচ্ছে করছে, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে না, আমার পড়তে ইচ্ছে করছে না, আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও, আমি যাব না, আমার এই মুহূর্তে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই যে কোনো কাজ করতে ইচ্ছে করছে, এই অর্থে ইংরেজরা, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা ফিল লাইক ব্যবহার করে। এখন যদি আমি তোমাকে বলে দেই যে আমার ইচ্ছে করছে, আই ফিল লাইক, আমার কি ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক, এই ফিল লাইকের পরে যে কাজটি করতে ইচ্ছে করছে আমরা ওই কাজের ওয়ার্ডটাকে নিয়ে আসবো। তাহলে আমার কি ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, তাহলে খাওয়া ইংরেজি কি, ইট। এবার আমি কি করব, জাস্ট শুধু এই ইট শব্দটাকে আইএনজি করে ইটিং করে দিব, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। তাহলে আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। যারা যারা এটা বুঝেছ দেখি দুই একটা বাক্য কমেন্টে লিখে পাঠাও দেখি। যারা বুঝতে পেরেছো ফিল লাইক এই বাক্যটা, যারা বুঝতে পেরেছো এটাকে কপি করে দু একটা বাক্য লিখে কমেন্টে জানাবো। ফিল লাইক কোনো কাজ করতে ইচ্ছে করছে, এই অর্থে ফিল লাইক ব্যবহার করা হয়। তাহলে যে কাজটি করতে ইচ্ছে করছে ওই কাজের ওয়ার্ডটাকে আমরা এখানে নিয়ে আসবো, দেন ওই ওয়ার্ডটাকে আমরা আইএনজি করে দিব। যে আমার এখন মুভি দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াচিং মুভি। আমার এখন হাসতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লাফিং। নাচতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্যান্সিং।
আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। দারুণ। আহমদ ওপি লিখেছে আই ফিল লাইক, হ্যাঁ দারুণ, আই ফিল লাইক রিডিং, সুন্দর হয়েছে। আই ফিল লাইক সিং, হ্যাঁ আমার এখন তোমাকে দেখতে ইচ্ছে করছে, প্লিজ একটু আসবা, আই ফিল লাইক সিং ইউ, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছে, দারুণ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ, আই ফিল লাইক, হ্যাঁ অনেকেই সুন্দর রেসপন্স করছে। আই ফিল লাইক, আব্দুর রহমান আই ফিল লাইক রাইট হবে না, আই ফিল লাইক রাইটিং হবে, আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। হ্যাঁ জিল্লুর রহমান খুব সুন্দর হয়েছে, আমার চেষ্টা করতে ইচ্ছে করছে। শেখ মুস্তফা মুস্তাসিম সুন্দর, আই ফিল লাইক ট্রাইং, আমার চেষ্টা করতে ইচ্ছে করছে, দারুণ হয়েছে। এখন এই যে বাক্যটা, এটাকে যদি আমরা টেন্স দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে আমাদেরকে হিউজ পরিমাণ একটা ঝামেলা মাথায় নিতে হবে। ঝামেলাটা কি? আমার ইচ্ছে করছে, আমাকে যেতে হবে সাবজেক্ট প্লাস অ্যামেজার, মানে অনেক কিছু। তো আমি সেদিকে আর যাচ্ছি না। এজন্য আমরা বলি যে আমাদের গ্রাম্য টিচারদের একটা ভুল কনসেপ্ট, যে ওনারা টেন্স পড়াতে গেলে বারবার যে জিনিসটাকে বলেন যে না জানে টেন্স তার নেই কোনো সেন্স, সে আস্তে একটা নন সেন্স, লড়লাম তোতে দাম পাস্ট টেন্স শিখিলাম, ববে ভাবে ইন ফিউচার টেন্স, বাদ বাকি সব প্রেজেন্ট টেন্স, এই হিবি জিবি, তারপর ডু ডিড ডান, লেফট আয়ালান, হোতায় আলান, ভার্বের যেই কনজুগেশন, ভার্বের যেই ফর্ম, এগুলা নিয়ে আমাদের টর্চারের শেষ নাই। অনেক টর্চারের শিকার আমি নিজেও হয়েছি। এই যে ভার্বের কনজুগেশন বা ভার্বের যেই ফর্মগুলো আছে, ওই ফর্মগুলো মুখস্থ করতে আমাদের হিউজ পরিমাণ কষ্ট করতে হয়। আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সে এগুলোকে আমরা ছন্দে ছন্দে একেবারে আমরা গল্পে গল্পে শিখব। আমরা শুধু ডু ডিড ডান শুধু এতটুকুই শিখবো না, আমরা এগুলোকে ছন্দ আকারে এটা 14 গোষ্ঠীকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমরা বলবো ডু, ডাস, ডিড, ডান, ডুইং, হ্যাভিং ডান, লাভ, লাভস, লাভড, লাভড, লাভিং, হ্যাভিং লাভড, eat, eats, ate, eaten, eating, having eaten, go, goes, went, gone, going, having gone, take, takes, took, taken, taking, having taken। এইভাবে প্রত্যেকটা ভার্বের কনজুগেশন আমরা একবারে নিমিষেই গল্প আকারে ছন্দ দিয়ে শিখে ফেলবো ইনশাআল্লাহ। স্ট্রাকচারের ঝামেলা আমাদেরকে পোয়াতে হবে না ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে আসলে ইংলিশ শিখতে স্ট্রাকচার লাগবে কিনা, বা স্ট্রাকচার দিয়ে ইংরেজি শেখা কতটুকু পসিবল। স্ট্রাকচার হলো বাক্যের ভিতরের একটা জিনিস। আমরা কেন এই জিনিসটাকে সামনে নিয়ে আসব, এটা আমার অটোমেশন সিস্টেম, এটা আমার মধ্যে কাজ করবে। আমি একটা বাক্য লিখবো এখানে, আই ইট রাইস, আই ইট রাইস, তো বাক্যে যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট, এটা আমি নিজেই লিখতে পারি। এটা ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ বোঝায় ওইটা ভার্ব। তারপর কর্তার দ্বারা যা করা হয়, কর্তা কর্তৃক যা করা হয়, এটাই অবজেক্ট। দ্যাটস এনাফ। এটাকে কেন আমাকে এটা শিখে ওইটা করতে হবে, বরং আমি এটা শিখব। আমাকে যদি বলা হয়, আমি যদি তোমাদেরকে এখন অফার করি যে তুমি সন্তান নিবা নাকি মা নিবা, সন্তান নিবা নাকি মা নিবা, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমাদের চয়েসটা কি হবে? অনেকে হয়তো বলবা যে সন্তান নিব, মা নিব না। আমি বলি কি, যে একটা সময় পৃথিবীর ধারণা ছিল, যখন মার্শাল ম্যাকলুহান উনি যখন গ্লোবাল ভিলেজের ধারণা নিয়ে আসলো, একটা সময় ছিল কি, একটা বিশ্বের মধ্যে একটা দেশ, দেশের মধ্যে একটা গ্রাম। কিন্তু গ্লোবাল ভিলেজ আসার পরে মার্শাল ম্যাকলুহানের সেই কনসেপ্ট গোটা পৃথিবীকে একেবারে হাতের মুঠের মধ্যে নিয়ে আসছে। আগে ছিল একটা বিশ্বের মধ্যে একটা দেশ, একটা দেশের মধ্যে একটা গ্রাম, কিন্তু এখন কিন্তু একটি গ্রামের মধ্যে একটি বিশ্ব আছে, একটি হাতের মধ্যে, হাতের মুঠের মধ্যে একটি বিশ্ব আছে। ঠিক সেমভাবে যদি কাউকে অপশন দেওয়া হয় যে তুমি মা নিবা নাকি সন্তান নিবা, চয়েসটা তোমার কোথায় আসবে? আমি যদি সন্তান চয়েস করি, তাহলে আমি কিন্তু একটা সন্তানই পেলাম, কিংবা দুইটা সন্তানই পাইলাম। কিন্তু যদি আমি মা চয়েস করি, তাহলে আমি কিন্তু শুধু একজন সন্তানই পাইলাম না, কি পাইলাম? যে সন্তান ম্যানুফ্যাকচার করার, সন্তান উৎপাদন করার একটা মেশিন পাইলাম।
তাহলে আমি কোনটা চয়েস করব? সন্তান চয়েস করব নাকি মা চয়েস করব? অবশ্যই মা চয়েস করব। তার কারণ সন্তান নিলে আমি একটা স্পেসিফিক একটা সংখ্যা পাইলাম, কিন্তু মা নিলে আমি শুধু একটা সন্তানই না, হাজারটা সন্তান এই মাকে দিয়ে ম্যানুফ্যাকচার করা সম্ভব। তাহলে ঠিক সেমভাবে আমরা বলি যে আমি স্ট্রাকচার শিখবো না, আমি ইংলিশ শিখবো। স্ট্রাকচার শিখবো না, ইংলিশ শিখবো। নো স্ট্রাকচার নো হেজিটেশন, নো স্ট্রাকচার নো হেজিটেশন। তো সেজন্য আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখি আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি ইংলিশ শেখাতে পারি কিনা ইনশাআল্লাহ। আমার পার্সোনাল একটা একাডেমি, ন্যাচারাল ইংলিশ একাডেমি। এখানে আমরা অনেকগুলো শুরুর কথা বলেছি যে ইংরেজির ভয় আমরা করব জয়। যারা ভয় পায় ইংরেজিকে, আমরা আছি তাদের পাশে। প্রয়োজন মতো গ্রামার জানা আছে তোমার, এখন শুধু দরকার এগুলোর ব্যবহার। ও মজার ব্যাপার হলো, আমরা যারা একাডেমিতে আসি, আমাদের ইংলিশে যেই মূল সমস্যাটা হয়, আমরা এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দিতে গেলে আমাদেরকে রাইটিং পার্টের দ্বারস্থ হতে হয়। আমাদের 200 মার্কের পরীক্ষার মধ্যে প্রায় 80 মার্ক আমাদের রাইটিং পার্ট। তো এখন আমি যদি ইংলিশ না শিখে স্ট্রাকচারের ভিতরে যাই, স্ট্রাকচার নিয়ে পড়ে থাকি, তাহলে দেখা গেল কি যে 80 মার্কের রাইটিং পার্টের উপরে আমার কোনো দখলদারিত্ব নাই। আমাকে কি করতে হয়, ওই 80 মার্কের জন্য এক একটা লাইন ধরে ধরে, এক একটা প্যারাগ্রাফ, এক একটা এসে, এক একটা ইমেইল, অ্যাপ্লিকেশন, কমপ্লিটিং স্টোরি, এগুলো আমাকে মুখস্থ করতে হয়। তো কতটা কমপ্লিটিং স্টোরি, কতটা প্যারাগ্রাফ, কতটা এসে মুখস্থ করার এবিলিটি, ক্যাপাবিলিটি আমার আছে, কতটা পারবো আমি। কিন্তু যদি আমি আমার ইংলিশের ফাউন্ডেশনটাকে মজবুত করি, আমি যদি আমার বেসিক ইংলিশটাকে মজবুত করি, আমি যদি নিজে নিজে ইংলিশ লেখা বাংলা থেকে ইংলিশটাকে কনভার্ট করার যোগ্যতা অর্জন করি, তাহলে আমার দ্বারা পসিবল কিনা যে রাইটিং পার্ট মুখস্থ না করেও রাইটিং পার্টে ভালো করা। এক্স্যাক্টলি 100% পসিবল। অসম্ভবের কোনো কিছুই নেই, অসম্ভবের কোনো কিছুই নেই। তার কারণ আমি তো একটা ভাষা জানি, বাংলা ভাষা। যখন বাংলায় পরীক্ষায় বাংলা গ্রামারে আমি যখন রাইটিং পার্ট লিখি, একটা রচনাও আমাকে মুখস্থ করে যেতে হয় না, একটা দরখাস্ত আমাকে মুখস্থ করতে হয় না। বরং মুখস্থ না করেও পরীক্ষার হলে আমরা কয়েক পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখতে পারি। 10-15 মিনিট ধরে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা প্যারাগ্রাফ আমরা রচনা লিখতে পারি। আমাদের সমস্যা হয় না, নকল করতে হয় না, কারো কাছে একটা ওয়ার্ড জিজ্ঞাসা করতে হয় না। কিন্তু অপরদিকে ইংলিশ রচনা লিখতে গেলে, প্যারাগ্রাফ লিখতে গেলে 2 লাইন লেখার পরেই পরের লাইনটা মনে থাকে না, তখন আমাকে পাশের টেবিলে কিংবা আমার পিছনের টেবিলে জিজ্ঞাসা করতে হয় এই পরের লাইনটা কী ছিল, কিংবা নকল করতে হয়। এমনটা কেন হয়? আমি কি বাংলা ভাষায় এত এক্সপার্ট? তার কারণ বাংলায় আমি হাজার হাজার ওয়ার্ড জানি? মোটেও না। কয়শো ওয়ার্ড আমি জানি। 300টা ওয়ার্ড যদি এখন বলি তোমাদেরকে বাংলা ওয়ার্ড লিখতে, পারবা না, পসিবল না। 100 লেখার পরেই দেখবা যে সিমিলার ওয়ার্ড চলে আসছে। কিন্তু এত ওয়ার্ড জানা না থাকা সত্ত্বেও আমি অনর্গল বাংলা ভাষা বলতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলায় কথা বলতে পারি। আমাকে কোনো টপিক ধরাই দিলে আমি 8-10 পৃষ্ঠা অনায়াসে লিখে ফেলতে পারি। কারণ কি? কারণ বাংলা ভাষার আমার চিন্তা, আমার অনুভূতি, আমার মনের ভাব, এটা আমি সেন্টেন্স আকারে বলার যোগ্যতা আমার মধ্যে আছে। এটা ন্যাচারালি হয়ে গিয়েছে। ইংলিশে পারি না কেন? ইংলিশে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক ওয়ার্ড আমাদের জানা আছে, তারপরেও পারি না। কেন পারি না? কারণ আমি সেন্টেন্স মেকিং করতে পারি না। ইংরেজি ভাষায় বাক্য মেকিংয়ের যে যোগ্যতা, বাক্য তৈরির যে যোগ্যতা, এটা আমার মধ্যে নেই। যার কারণে আমরা ইংলিশে রাইটিং পার্টে গেলে আমরা নিজে নিজে লিখতে পারি না। তো এই সমস্যা থেকে বের হয়ে আসার একটাই মাধ্যম যে আমাদেরকে ইংরেজির বেসিকটাকে, ফাউন্ডেশনটাকে মজবুত করতে হবে। যদি ফাউন্ডেশন মজবুত হয়, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তোমাদের গ্রামার টপিকের 60 মার্ক এইটাও কাভার হবে, বিসিএস কাভার হবে, অ্যাডমিশন কাভার হবে জীবনের জন্য। আমরা বলি কি যে ইংলিশ শিখবো একবার, কিন্তু তার অপরচুনিটি নিব আমরা বারবার। তো এই জন্য আমি সবসময় মজা করে একটা কথা বলি, এটা আমি এখানে উঠাই দিয়েছি, যে ভুল মেথডে বারবার ইংলিশ শিখতে শিখতে জীবন পার। ভুল মেথডে বারবার ইংলিশ শিখতে শিখতে
জীবন পার, যেমন সাইফোর্স কোচিং সেন্টার, সাইফোর্স কোচিং সেন্টার হয়তো সকলেই চেনো এবং জানো, অবগত আছো। সাইফুর রহমান স্যারের সাইফোর্স কোচিং সেন্টার। তো স্যার মজা করে সবসময় একটা কথা বলতেন যে ওনার কাছে এক ছেলে মাস্টার্স কমপ্লিট করে এসে স্যারকে বলছে, স্যার আমার ইংরেজির বেসিক ভালো আছে, আমি ইংলিশটাকে আর একটু স্মার্ট করতে চাই, মডিফাই করতে চাই, আপনি একটু ধরাইয়া দেন। তো সাইফুর রহমান স্যার মজা করে বলতেছে, তো সাইফুর রহমান স্যার মজা করে বলতেছে যে বাবা দেখো, যারা আমার কাছে ইংলিশ শিখতে আসে, যাদের ইংরেজির বেসিক ভালো, আমি তাদেরকে একটা পরীক্ষা করি, দেন আমি তাদেরকে ইংলিশ শিখাই। তো সে লোকটা বলতেছে, স্যার কোনো সমস্যা নাই, আপনি আমার পরীক্ষা নিতে পারেন। তো স্যার একটা বাক্য লিখে দিলেন, আচ্ছা বাবা বলো দেখি। তো স্যার বলতেছে, বাবা বলো দেখি, আমার একটি কুকুর ছিল, ইংরেজি কি? আমার একটি কুকুর ছিল। তো স্যার তাকে বললেন যে বাবা তোমার তো বেসিক ভালো আছে, তো তুমি আমাকে এই বাক্যটা একটু ইংলিশ করে দাও, আমার একটি কুকুর ছিল, ইংরেজি কি? তো লোকটা চিন্তিত হয়ে গেল, আমার একটি কুকুর ছিল, সে খুব চিন্তিত হলো, এটা ইংলিশ কি হবে? তো সে অনেক ভেবে চিনতে বলতেছে, আমার মানে তো মাই, তো একটি কুকুর মানে আ ডগ, একটি কুকুর মানে আ ডগ। তো পরে বলতেছে মাই তো এটা কখনো বাক্যের সাবজেক্ট, মাই তো কখনো মাই ওয়ার্ড, এটা তো কখনো সিঙ্গেল ব্যবহার হয় না। এটা ব্যবহার হতে হলে মায়ের সাথে তার একটা প্রিয়তমা আছে, নাউন, মায়ের সাথে একটা তার প্রিয়তমা আছে নাউন ওয়ার্ড, ওইটা লাগে। তো যেহেতু এখানে নাউন ওয়ার্ড নেই, তাহলে মাই তো আর এখানে ব্যবহার হবে না, তাহলে মনে হয় আই হবে। তারপর বলে ছিল মানে কি? ওয়াজ। তো অনেক ভেবেচিন্তে ছেলেটা এই বাক্যটা লিখে দিচ্ছে, আমার একটি কুকুর ছিল, ইংরেজি কি? আই ওয়াজ আ ডগ। এখন তোমরা কমেন্টটি একটু জানাও দেখি যে বাক্যটা আমার একটি কুকুর ছিল, এই বাক্যের ইংরেজি বাক্যটা ঠিক আছে কিনা। অনেকে লিখেছে আই হ্যাড আ ডগ। মুফাসসির সেও লিখেছে আই হ্যাড আ ডগ। মুস্তাকিম বিল্লাহ সেও লিখেছে আই হ্যাড আ ডগ। অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করেছে। তো যখন ছেলেটা যখন এই বাক্যটা লিখে দিল, স্যার একটু মুচকি এসে বলল, আই ওয়াজ আ ডগ। বাবা আসলে কি তুমি এটা ছিলে? তার কারণ কি? কারণ আই ওয়াজ আ ডগ এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি একটি কুকুর ছিলাম। এই জন্য সাইফুর রহমান স্যার একটু মুচকি এসে বলছে, বাবা আসলে কি তুমি এটা ছিলে? আই ওয়াজ আ ডগ, আমি একটি কুকুর ছিলাম। তাহলে দেখো, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে সাইফুর রহমান স্যারের কাছে ইংলিশ শিখতে গিয়ে নিজেকে কুকুর বানাইছে। যেমন আমাদের গত দুই তিন বছর আগে আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষায় বাংলাদেশের প্রথম স্থান অধিকার করছে একটা ছেলে, যাকে সময় চ্যানেলে সাক্ষাৎকারে নেওয়া হয়েছিল। তো সে বলেছিল যে আমি A+ পেয়েছি, এটার ইংরেজি কি? আই এম GPA 5। তার এই কথাটাকে নিয়ে সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপির নেত্রী, সে খুব বক্তব্যের ঝড় উঠাইছিল সংসদের মধ্যে, যে আমার দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমার দেশের শিক্ষা ব্যবস্থায় এত হাজার কোটি টাকা ব্যয় হয়, আজকে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে আই এম GPA 5, আমি হই GPA 5। তো এই মারাত্মক ভুলটা, এই সমস্যাগুলো কিন্তু আমাদের সবার মধ্যে আছে। কিন্তু আসল যে বিষয়টা, যে আমরা কি করি, এই ইংরেজি গ্রামার সিলেবাস পড়তে গেলে কি বলে, রাইট ফর্ম ভার্ব, ন্যারেশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এই টপিকগুলো পড়তে গেলে আমরা ভাবি এটা একটা আলাদা বিষয় আর ইংরেজি ভাষাটা মনে হয় আলাদা বিষয়। না, মোটেও না, এটা একটার একটা কমপ্লিমেন্ট, পরিপূরক, খুবই কাছাকাছি। যে আমাদের এক ভাই কমেন্ট করছে যে এটা কিসের কোর্স, ইংরেজি ভাষা কোর্স নাকি? না, আমরা বলি ভাষা না। এটা দিয়ে আমাদের এই কোর্স দিয়ে শুধু ভাষাই নয়, একাডেমিক সিলেবাসও কভার হবে, একাডেমিক সিলেবাসও তার মজবুত হবে, সে ভালো একটা অবস্থান তৈরি হবে তার। পাশাপাশি সে যদি ভাষা শিখতে চায়, দ্যাটস এনাফ, সে আমাদের এই ফাউন্ডেশন কোর্স করবে। এবং সে যদি, আমরা তাকে হাঁটা শিখিয়ে দিব, এই কোর্সে আমরা তাকে হাঁটা শিখিয়ে দিব।
এবার দৌড় সে নিজে শিখবে। সে যদি ভাষা শিখতে চায় দ্যাটস না ভালো কথা, সে তার এটাকে কাজে লাগায় সে ভাষা শিখতে পারবে, নো প্রবলেম। সে গ্রামার সিলেবাস পড়বে, আমরা তাকে শিখিয়ে দেবো। কীভাবে শিখিয়ে দেবো? একেবারেই সহজ। ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, যতগুলো আমাদের গ্রামার টপিক আছে, একটার জন্য আমাদের কোনো স্ট্রাকচার শেখা লাগবে না। আমাদের এই ফাউন্ডেশন কোর্স শেখার পরে আমরাই শেষের দিকে ইনশাল্লাহ এই বিষয়গুলো তোমাদেরকে ইনফর্ম করবো এবং ধরিয়ে দিব। আমরা বলি আমরা গ্রামার সিলেবাস পড়াই না, ধরিয়ে দিই, কিন্তু আমরা কি করি, ইংরেজির যে ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন ভিত্তিটাকে মজবুত করি। তার কারণ ভিত্তি যত মজবুত হবে তার উপরের জিনিসটা তত মজবুত হবে। তোমরা কানাডার ক্যালগরি টাওয়ার নামে একটা টাওয়ার আছে, খুব পরিচিত, বিশ্বে বিখ্যাত একটি টাওয়ার। ওই টাওয়ারের কথা হয়তো শুনে থাকবা। ইউ ক্যান উইন, শিব খেরার লেখা। এই বইটা যদি পড়ো, ওখানে এই কথাটা, এই ক্যালগরি টাওয়ারের টোটাল বিষয়টা ওখানে দেওয়া আছে। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। শিব খেরার লেখা একটা বই আছে, ইউ ক্যান উইন। এই বইটাতে এই ক্যালগরি টাওয়ারের সুন্দর একটা দৃষ্টান্ত দেওয়া আছে। ওই ক্যালগরি টাওয়ারটা 10,000+ টন, গোটা টাওয়ারটার ওজন যতটুকু মাল খাওয়ানো হয়েছে, এই 10,000 টন টাওয়ারটা দাঁড় করাতে 10,000 টন মালের মধ্যে 6,000 টন মাল নিচে দিতে হয়েছে, শুধু তার ভিত্তি স্থাপন করতে, তার ভিত্তিটাকে মজবুত করতে। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে ভিত্তি যত মজবুত হবে তার উপর জিনিসটা তত মজবুত হবে। এজন্য আমরা বলি যে ইংরেজি ভাষা শিখি আর গ্রামার সিলেবাস কভার করি, কিংবা বিসিএস দেই, এসএসসি, এইচএসসি, চাকরির নিবন্ধন, চাকরি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন, যাই দেই, আমার প্রথম ইংরেজিতে ভালো করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটাই হলো ইংরেজির ফাউন্ডেশন আমাদেরকে মজবুত করতে হবে, কিংবা বেসিক ইংলিশ। ইংরেজির এখন বেসিক ইংলিশ বলতে কি, বেসিক ইংলিশ মানে কি? বেসিক ইংলিশ মানে হলো যতটুকু ইংরেজি ভাষার যতটুকু জ্ঞান অর্জন করলে ইংরেজি ভাষায় হাঁটা যাবে, আমি হাঁটা শিখে যাব, ততটুকু নলেজকে বলা হয় বেসিক ইংলিশ। যতটুকু ইংরেজির যতগুলো টপিক জানা থাকলে আমি নিজে নিজে হাঁটতে পারবো, কেউ আমাকে হেল্প করা লাগবে না, ততটুকুকে বলা হয় বেসিক ইংলিশ। যখন আমার হাঁটা শিখে হয়ে যাবে, দৌড় শেখার জন্য আমাকে আর কারো কাছে যাওয়া লাগবে না, জাস্ট শুধু আমি আমার হাঁটাটাকে একটু প্র্যাকটিস করলে আমার দৌড় এমনিতেই হয়ে যাবে, দরকার আগে হাঁটা শেখা। তো সেই জন্য আমরা আমাদের এই কোর্সটি সাজিয়েছি ফাউন্ডেশন কোর্স। তো আমরা অনেক কথা তোমাদেরকে এই পর্যন্ত ফাউন্ডেশন কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স সম্পর্কে অনেক কথা বলেছি, যে নো স্ট্রাকচার নো হেজিটেশন, যে আমি স্ট্রাকচারে মুভ করবো না, স্ট্রাকচার ছাড়াই আমাকে ইংলিশ শিখতে হবে। তার কারণ যে এত স্ট্রাকচার মুখস্থ করার মতো সময় এবং ক্যাপাসিটি আমাদের নেই। দারুণ ব্যাপার, মজার ব্যাপার হলো যে আমরা যদি আমাদের এই কোর্সটি যদি আমরা 3 মাস করি, 3 মাসে যদি আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করি, আমি চ্যালেঞ্জ করতে পারি পরবর্তী 3 মাস যদি আমি একটা কোর্স নিয়ে আসি তোমাদের জন্য, যে গ্রামার সিলেবাস কিংবা তোমাদের এসএসসি এইচএসসির সিলেবাস নিয়ে, আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের এই 3 মাসের কোর্স যারা করবে, এই 3 মাসের কোর্স যারা করবে, এই জায়গায় এসে 3 মাস সময়ও লাগবে না, 1 মাস সময়ের মধ্যেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদেরকে গ্রামার আর্টিকেলের 60 মার্ক এবং রাইটিং পার্টের 80 মার্কের ভালো একটা কনসেপ্ট আমি তাদেরকে দিতে পারবো। অনায়াসে জীবনের একটা সেরা পরীক্ষা হবে, যেটা ইতিপূর্বে আমি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ক্লাস 9, ক্লাস 10 এবং ক্লাস 11 এবং সেকেন্ড ইয়ার পোলাপানের এটা দিয়ে যারা বিপ্লব ঘটিয়েছে। অনলি 3 মাসের ক্লাস। সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা অনেকেই রফিকুল্লাহ আফসারি হুজুরকে চেনো, ওনার ছেলে রাফরুল্লাহ আফসারি ক্লাস 9-এ পড়ে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, ওদের একটা ব্যাচ আমি পড়েছি। ওরা 3 মাস আমার কাছে ইংলিশ কন্টিনিউ করেছে। আলহামদুলিল্লাহ গত ডিসেম্বরের মাঝামাঝিতে ওদের পরীক্ষা শেষ হয়েছে। যেদিন এদের ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা ছিল, সেকেন্ড পার্ট পরীক্ষা ছিল, ওরা পরীক্ষা শেষে আমাকে ফোন দিয়ে কনগ্রেচুলেশন জানিয়েছে। ওরা এত এক্সাইটেড যে আমি স্পেসিফিক ওদেরকে কোনো টপিক পড়াই নাই, যার শুধু ফাউন্ডেশনটা ক্লিয়ার করে একটু ধারণা দিয়েছি। এত এক্সাইটেড
এত পরিমাণে এরা আনন্দিত হয়েছে যে এটা কীভাবে পুরো একটা মিরাকেল মনে হয়েছে এদের কাছে, যে 3 মাস পরে এরা ইংলিশে এত ভালো করা। ওদের একটা রাইটিং পার্টের কোনো একটা টপিক মুখস্থ করতে হয় নাই, ওরা নিজেরাই ডায়লগ লিখতে পারছে, প্যারাগ্রাফ লিখতে পারছে, এসে লিখতে পারছে, কমপ্লেইন স্টোরি লিখতে পারছে, অ্যাপ্লিকেশন লিখতে পারছে, ওদের সমস্যা হয় নাই 3 মাস ক্লাস করার পরেই। তো আমরা এই আত্মবিশ্বাসটা তোমাদেরকে অবশ্যই দিতে পারি। তো আমরা দেরি করছি না, আজকের ক্লাসে আমরা আগামী কয়েক মিনিটের মধ্যেই দেখিয়ে দিই যে তোমরা আসলেই স্ট্রাকচার ছাড়া ইংলিশ শেখা যায় কিনা, কিংবা আমাদের এই কথাগুলোর সত্যতা কতটুকু, বা আমরা কতটুকু তোমাদের ইংরেজির ভয় আমরা কতটুকু দূর করতে পারবো। তো শুরু করছি আজকের মূল ক্লাসটা। আমাদের এতক্ষণ পর্যন্ত অনেকগুলো কথা আমরা বলেছি। তো ইংলিশ শেখার আগে আমাদেরকে জানতে হবে যে আমি শুরু করব কোথা থেকে। যে কোনো জিনিস আমি যদি এখন কোথাও রওনা হই, তো রওনা হতে গেলে আমার একটা স্টার্টিং পয়েন্ট থাকে যে আমি কোথা থেকে শুরু করব। অবশ্যই আমি আমার ওন প্লেস থেকে যাত্রাটা শুরু করব, কারণ এছাড়া সুযোগ নেই। আমি চাইলেও আমি তো এখন ডেমরাতে আছি, আমি চাইলেও এখন চিটাং রোড থেকে আমি শুরু করতে পারবো না। আমাকে এখান থেকেই চিটাং রোড গিয়ে তারপরে আবার আমাকে ট্রাভেল নিতে হবে। তো সেই জন্য প্রত্যেকটা বিষয়ের একটা স্টার্টিং পয়েন্ট থেকে, যেখান থেকে আমি শুরু করব। তো আমাদের ইংলিশ শেখার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা শুরু করব কোত্থেকে, ইংলিশটা আমরা শুরু করব কোত্থেকে। আমাদের দেশের টিচারদের একটা ভুল মিসগাইড করে তোমাদেরকে ভুল একটা মেসেজ যে ইংলিশ শিখতে হলে শুরু করতে হবে টেন্স দিয়ে। আমরা বলি না, ইংলিশ শেখার আগে আমাকে জানতে হবে বি ভার্ব। ইংলিশ শেখার প্রথম টপিক হলো বি ভার্ব। ইংরেজি শেখার প্রথম টপিক হলো বি ভার্বস। তোমরা হয়তো অনেকে এই নামটা শুনে থাকতে পারো, আবার অনেকে নাও জানতে পারো, কোনো সমস্যা নাই। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি শুধু সেই ইনস্ট্রাকশন অনুযায়ী একটু মনোযোগী হও এবং সংকল্প তৈরি করো যে আমি পারবো। কোনো না পারার কোনো স্কোপ নেই। আমরা বলছি আই লাভ ইউ, যে বলতে পারবে সে ইংলিশ শিখতে পারবে, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা শুরু করছি। তো ইংলিশ শেখার প্রথম টপিক হলো বি ভার্বস। এখন বি মানে কি? বিটা শর্ট ফর্ম, এটার বেস ফর্ম হলো বিটা বেস ফর্ম, বি শর্ট ফর্ম, বি এর ফুল ফর্ম হলো বিকাম। এর মানে কি? এর মানে হলো হওয়া বা থাকা। তাহলে বি শব্দের অর্থ হলো, বি মানে কি? হওয়া বা থাকা। তো বি ইংরেজি বর্ণের, বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। বি হলো ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ বি। আমরা পাশাপাশি আরেকটা বিকে চিনি, এইটা। তা আমরা ছোটবেলায় আমাদের একাডেমিতে পড়েছি, আমাদের উস্তাদরা পড়িয়েছে একটা ছোট বি আর একটা বড় বি। মজার ব্যাপার হলো যাদের মাতৃভাষা ইংরেজি, তারা ছোট বি বড় বি বলতে কোনো বি চিনে না। তারা চিনে কি? এই বি মানে হলো 2 চোট লাগায় ছেড়ে দেওয়া বি, আর এটা মানে হলো নিচের ঠোঁটের পেট উপরের 2 দাঁত ভি। ভি যেমন শাকসবজি ভেজিটেবল, ভাইটাল, ভিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা জানি একটা ছোট বি আর একটা বড় বি। এই ভুল কনসেপ্টের কারণে 2 বিয়ের মধ্যে আমরা ডিফারেন্স তৈরি করতে পারি না, পার্থক্য তৈরি করতে পারি না, আমরা বুঝি না। এবং ওয়ার্ড, আমি যদি বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এইটাও তো ভেরি, এইটাও ভেরি, আবার এইটাও ভেরি। দুইটাই যদি আমি বি পড়ি তাহলে ভেরি ভেরি, তো দুইটা এক হয়ে গেল। তো এমন না, দুইটা এক হওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ এই ওয়ার্ডটা যেমন লেটারটা যেমন ভিন্ন, এইটাও ভিন্ন। এই জন্য বলতে হবে একটা হলো বেরি, যেটা একটা ফল, আর একটা হলো ভেরি মানে খুব বা অত্যন্ত। তাহলে বি, এটা 2 ঠোঁট লাগায় ছেড়ে দিতে হবে বি। তো বি মানে কি? বি এর মানে হলো হওয়া বা থাকা। বি দিয়ে হওয়া বোঝায় অথবা থাকা বোঝায়। এখন প্রশ্ন হলো এই বি ভার্বস দিয়ে কি বোঝায়, এ দিয়ে কি বোঝায়? বি ভার্বস দিয়ে বোঝায় পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। আমরা বলি বি ভার্বস এরা ইংরেজি ভাষাটাকে 50% চালায়। কিভাবে চালায়? আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যদি এখন আমার আশেপাশটাকে ইংলিশ করতে চাই, এই সমস্ত কিছু বি ভার্বের আওতাভুক্ত। আমি একটা কথাও অন্য কোনো ভার্ব দিয়ে বলতে পারবো না। তাহলে
বিভার্স দিয়ে কি বোঝায়? পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। তো বিভার্স মোট কতটি? বিভার্স মোট 15টি। তার মধ্যে এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো টাইম বেসড আর একটা হলো টাইমলেস। টাইমলেস, টাইম বেসড, টাইমলেস, টাইম বেসড। টোটাল 15টি, কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই 10টি। আমরা প্রথমত শিখব বিভার্স 10টি। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, বিং। তাহলে কি বললাম? বিভার্স হলো 10টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, বিং। এই 10টা হলো বিভার্ব। এগুলোকে আমরা আবার 4টা পার্টে বিভক্ত করে দিয়েছি: একাল, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, আদার্স। তো আমরা জানি প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থটা আমাদের সবার জানা আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কিন্তু আমরা এই 3টে ওয়ার্ডের বাংলা অর্থটা একটু চেঞ্জ করে নিব। কি চেঞ্জ করে নিব? প্রেজেন্ট মানে আমরা বর্তমান না বলে আমরা বলবো একাল। প্রেজেন্ট মানে একাল, ফার্স্ট মানে সেকাল, তারপরে ফিউচার মানে ভবিষ্যৎ না বলে বলবো পরকাল। পরকাল, একাল, সেকাল, পরকাল। কেন বললাম? তার কারণ হলো বর্তমান, অতীত, ভবিষ্যৎ বললে আমাদের যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে আমরা ডিরেক্টলি চলে যাই টেন্সে। কারণ আমরা জানি টেন্স 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রথমত টেন্স 3 প্রকার, এই 3 প্রকার আবার 4 প্রকার করে: বর্তমান ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসগুলো আমাদের মাথায় কাজ করে, এগুলো যেন কাজ না করে এজন্য আমরা এগুলোর নাম দিয়েছি একাল, সেকাল, পরকাল। একাল মানে প্রেজেন্ট, সেকাল মানে ফার্স্ট, পরকাল মানে ফিউচার। ভবিষ্যৎকে আমরা পরকাল বলবো, অতীতকে আমরা সেকাল বলবো, বর্তমানকে আমরা একাল বলবো। কেন বলবো? তার কারণ হলো টেন্সের যেই ভূত আমাদের মাথায় চেপে আছে ওই ভূতটাকে তাড়ানোর জন্য। মজার ব্যাপার হলো আমরা যখন টেন্সের আলোচনায় যাব, ওই টেন্স নামে কোনো টপিক আমাদের থাকবে না, আমরা ওইটাকে নাম চেঞ্জ করে দিব টাইম সেন্স, নো টেন্স, টাইম সেন্স। ওই নামটা আমরা চেঞ্জ করে ফেলবো। প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় ভূতগুলো আমাদের মাথায় চেপে আছে, এই ভূতগুলো দূর করার জন্য আমরা এগুলোকে নতুন নামকরণ করেছি। একদম সহজে টাইম সেন্স আর টেন্স একই কথা, দুইটা সেম, কিন্তু আমরা চাচ্ছি একটা এমন ওয়ার্ডগুলো আনার জন্য যেন আমরা আমাদের আগের কনসেপ্টে ফিরে না যাই। এই জন্য আমরা বলি আমাদের কাছে ইংলিশ শেখার জন্য অবশ্যই তোমাদেরকে আগে যা জানতা এই সমস্ত বিষয়গুলোকে ফরম্যাট দিয়ে আমাদের কাছে আসতে হবে। আগে যা জানতা সবগুলো ফরম্যাট করে দিতে হবে, একটা মাথায় রাখা যাবে না। আমরা যে ধারায়, যে মেথডে ক্লাস নিচ্ছি আমাদেরকে এই মেথডটাকেই ফোকাস করতে হবে, পেছনে ফেরা যাবে না। তো আমি আবারও কথাটা ঘোরাচ্ছি। বিভার্বস 10টা: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন, বিং। বিন, বিং, এই 10টি হলো বিভার্ব। এগুলো আবার 4টা পার্টে বিভক্ত: প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, আদার্স। একালে 3টি: এম, ইজ, আর, সেকালে ওয়াজ, ওয়ার, পরকালে শ্যাল বি, উইল বি, আদার্সে বিন, বিং। আমরা 4টা পার্টে এগুলোকে বিভক্ত করে দিলাম। এখন আমরা জানবো এগুলা দিয়ে কি করে, এগুলা খায় নাকি মাথায় দেয়। এই যে বিভার্বস 10টি, এগুলা খায় নাকি মাথায় দেয়? খায়ও না, মাথায়ও দেয় না। এ দিয়ে কি বোঝায়? বিভার্বস দিয়ে পরিচয় দেয় অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। এবারে আমরা উপরে উল্লেখিত বিভার্ব দিয়ে যা যা বোঝানো যায় ওই 6টি টার্মসের ইংলিশ ওয়ার্ডসগুলো জেনে নেই। কেননা ইংলিশ ওয়ার্ডস যত বেশি জানবো আমাদের ইংলিশে কথা বলার ও লেখার দক্ষতা তত বেশি বাড়বে। যেমন পরিচয় এর ইংরেজি হলো আইডেন্টিটি। অবস্থা মানে পজিশন, স্ট্যাটাস। অবস্থান মানে লোকেশন। রং মানে কালার। চারিত্রিক বৈশিষ্ট্য মানে পার্সোনালিটি। পেশা মানে প্রফেশন অর অকিউপেশন অথবা জব। তো বিভার্বস এমন একটি ইংরেজি ভাষার এমন একটি টপিক যে বিভার্বস হলো
এই যে বিভার্বস, বিভার্বস হলো 10টি। এই 10টি বিভার্বস ইংরেজি ভাষাটাকে 50% চালায়। কিভাবে চালায়? এখন আমি যদি বলি যে আমি হোয়াইট বোর্ডের, আমি ইলেকট্রিক বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কিংবা আমি একটি রুমে আছি, এই রুমে 2টি লাইট আছে, একটি জানালা আছে, একটি দরজা আছে, জানালাটি খোলা, দরজাটি খোলা, যত কথা আছে এই সবগুলো কথা বিভার্বের আওতাভুক্ত। আমার ডানে বামে সব কিছু বিভার্বের আওতাভুক্ত। কিভাবে? তার কারণ হলো বিভার্বস এমন একটি টপিক ইংরেজি ভাষায়। বিভার্বস দিয়ে কি বোঝায়? 1 নম্বরে পরিচয়, 2 নম্বরে অবস্থা, 3 নম্বরে অবস্থান, 4 নম্বরে রং, 5 নম্বরে চারিত্রিক বৈশিষ্ট্য, 6 নম্বরে পেশা। যেমন আমি যদি বলি যে আমি একজন ছাত্র, আমি যদি বলি যে আমি একজন ছাত্র, অবশ্যই বাক্যটা দ্বারা কি বুঝাইছে? পরিচয় বুঝাইছে। এই বাক্যটাকে যদি আমি ইংরেজি করতে চাই কি লাগবে? বিভার্ব লাগবে। আমি অসুস্থ, বাক্যটা দ্বারা কি বুঝাইছে? এটা আমার অবস্থা। বাক্যটা ইংরেজিতে কি লাগবে? বিভার্ব লাগবে। আমি ক্লাসে আছি, এটা দিয়ে কি বুঝাইছে? আমার অবস্থান, লোকেশন। এই বাক্যটা ইংরেজিতে কি লাগবে? বিভার্ব লাগবে। আমি কালো, এটা আমার রং বোঝাইছে, বাক্যটা ইংরেজিতে কি লাগবে? বিভার্ব লাগবে। আমি ভীতু, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য। এই বাক্যটাকে যদি আমি ইংরেজি করতে চাই তাহলে কোন ভার্ব লাগবে? বিভার্ব লাগবে। আমি একজন শিক্ষক, বাক্যটা দ্বারা কি বুঝিয়েছে? পেশা বুঝিয়েছে। তাহলে এই বাক্যটা যদি আমি ইংরেজি করতে চাই তাহলে কি লাগবে? বিভার্ব লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। মনে রাখতে হবে যে বিভার্ব কোথায় ব্যবহার হয়? কোনো ব্যক্তি বস্তু প্রাণীর, কোনো ব্যক্তি বস্তু প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা বোঝাতে কি লাগে? বিভার্বস লাগবে। এখন বিভার্বস কি? বিভার্বস হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, বিং, বিং। এই 10টির কোনো একটা লাগবে যখন আমি এই 6 ধরনের কথা ইংরেজি করতে যাব। তাহলে গোটা পৃথিবীকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন এই 3টা জিনিস দ্বারা, ব্যক্তি, বস্তু, প্রাণীর দ্বারা। তাহলে বোঝা গেল এই পৃথিবীর সমস্ত ব্যক্তির, সমস্ত বস্তুর, সমস্ত প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। এই কথাগুলো যদি আমি এখন ইংলিশ করতে চাই তাহলে আমার কি লাগবে? বিভার্ব লাগবে। এবার এই কথাগুলো যদি একালের হয়, মানে প্রেজেন্টের হয়, তাহলে আমার এমিজান লাগবে। যদি সেকাল কিংবা ফার্স্টের হয় তাহলে ওয়াজ ওয়্যার লাগবে। যদি ফিউচার পরকালের হয় তাহলে শ্যাল বি, উইল বি লাগবে। সহজ ক্যালকুলেশন যে যদি কথাগুলো কি হয়? পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা যদি একালের হয় তাহলে অ্যামিজার লাগবে, সেকালের হলে ওয়াজ ওয়্যার লাগবে, পরকালের হলে শ্যাল বি, উইল বি লাগবে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার আমরা জানবো যে এম, ইজ, আর এগুলো একালের জন্য ব্যবহার হয়, ওয়াজ ওয়্যার সেকালের জন্য ব্যবহার হয়, শ্যাল বি, উইল বি পরকালের জন্য ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়? এবার আমরা একটু চলে যাই একালের আলোচনায়। একাল মানে কি? বর্তমান। বর্তমান মানে কি? প্রেজেন্ট। তো একালে ভার্ব হলো 2-3টা, এম, ইজ, আর। এই 3টি হলো একালের ভার্ব। যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা। কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিচয়, অবস্থা, অবস্থান, রং, চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা, এই 6 ধরনের কথা বোঝাতে
এই ছয় ধরনের কথা বোঝাতে কি ব্যবহার করা হয়? বি ভার্ব। এই ছয় ধরনের কথা যদি একালের হয়, বর্তমান কালের হয়, তাহলে আমরা অ্যামিজার দিব। সেকালের হলে ওয়াজ ওয়ার ব্যবহার করব, পরকালের হলে শ্যাল বি উইল বি ব্যবহার করব। এখন প্রশ্ন হলো যে একালে ভার্ব হলো তিনটা। আমি যদি একটি বাক্য লিখি যে আমি একজন ছাত্র, একজন ছাত্র ইংরেজি আমরা সবাই জানি স্টুডেন্ট। আমি ইংরেজি কি? আই। এখন আমি এখানে